পুরো জাতি এই মুহূর্তে আমরা যারা বাংলাদেশের ভেতরে আছেন বা বাইরে আছেন, যারা বাঙালি, বাংলাদেশের মানুষ, তারা সবাই একটা শঙ্কার মধ্য দিয়ে সময় পার করছি। আমাদের কাছে সঠিক তথ্য যে কোনটি, সেটা আমাদের জনগণের কাছে এসে পৌঁছছেন। এখন সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের মধ্যে দু ধরনের দিক থাকতে পারে। একটা হচ্ছে কোনো একটা সিদ্ধান্তের নীতিগত দিক, আরেকটা হচ্ছে সিদ্ধান্তের টেকনিক্যাল দিক। এই যে টেকনিক্যাল এবং লজিস্টিক দিক, এইটা হয়তো বা গোপন রাখা যেতে পারে, কারণ এটা জনগণ বুঝবেও না এবং এটা মিডিয়াতে আসা ঠিক নয়। মানবিক করিডোর যে আরাকান আর্মি বা তাদের মতো গোষ্ঠী ব্যবহার করবে না, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, এমন নিশ্চয়তা কি আসলে আদৌ দেওয়া সম্ভব? এবং এই যে এই করিডোরের কারণে পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের যে অখণ্ডতা এবং নিরাপত্তা যে বিষয়গুলো বলছিলেন, এগুলো হুমকির মুখে পড়ার যে ঝুঁকি, এই বিষয়ে আসলে নিশ্চয়তা কে দিবে? আপনি কি বলবেন সৈয়দ আব্দুল মামুন চৌধুরী? ধন্যবাদ। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা সূত্রপাত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা টিভিএন শুনছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পুরো জাতি এই মুহূর্তে আমরা যারা বাংলাদেশের ভেতরে আছেন বা বাইরে আছেন, যারা বাঙালি, বাংলাদেশের মানুষ, তারা সবাই একটা শঙ্কার মধ্য দিয়ে সময় পার করছি। কারণ আমাদের কাছে সঠিক তথ্য যে কোনটি, সেটা আমাদের জনগণের কাছে এসে পৌঁছছেন। আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন তথ্য পাচ্ছি, কিন্তু কোনটা যে আসলে সত্য কোনটা মিথ্যা, এই ধোঁয়াশার মধ্যে আমরা একটা শঙ্কার সময় পার করছি। এখন আপনি দেখেন, যে বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করেছেন যে মানবীয় করিডোর, এইটা আসলে ডিপ্লোম্যাটিক্যালি একটা নতুন টার্ম। এটার ডেফিনেশনটা কি, এটাও সরকার থেকে স্পষ্ট করা হয়নি। তো একাডেমিক লেভেলে আমরাও আসলে জানি না যে এই হিউম্যানিটেরিয়ান করিডোর বলতে আসলে কি বোঝায়। বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কিন্তু এক্সিকিউটিভ লেভেলে যারা আছেন তারা যে পর্যন্ত না স্পষ্ট করছেন যে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছেন, সেই পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার না। আপনি দেখেন, একটা রাষ্ট্রের যে সরকার যারা পরিচালনা করেন, তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দুটো জিনিস আছে। সেটা যদি রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত হয়, তাহলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মিডিয়াতে আসা ঝুঁকিপূর্ণ। তাহলে কি করতে হবে? আমরা যেটা করতে পারি যে প্রত্যেকটা রাষ্ট্রের সরকার, যেহেতু এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, এবং জনগণ তার মালিকানাটা প্র্যাকটিস করে তার সরকারের মাধ্যমে। এখন সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের মধ্যে দু ধরনের দিক থাকতে পারে। একটা হচ্ছে কোনো একটা সিদ্ধান্তের নীতিগত দিক, আরেকটা হচ্ছে সিদ্ধান্তের টেকনিক্যাল দিক। এই যে টেকনিক্যাল এবং লজিস্টিক দিক, এইটা হয়তো গোপন রাখা যেতে পারে, কারণ এটা জনগণ বুঝবেও না এবং এটা মিডিয়াতে আসা ঠিক নয়। ইন্টারনাল যে প্ল্যান প্রোগ্রাম, কিন্তু এই ইন্টারনাল যে টেকনিক্যাল জিনিসগুলো, এই জিনিসগুলোর প্রসিডিওর স্টার্ট হবে কি হবে না সেটা নির্ভর করবে নীতিগত অবস্থান। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ইন্টারিম সরকার, তাদের কি নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কি সাংবিধানিক ভাবে, সেটি একটি প্রশ্ন। কারণ হলো যে তারা নির্বাচিত সরকার নয় এবং তাদের জনগণের কাছে সেই অর্থে কোনো দায়বদ্ধতা নেই। কারণ তারা যেহেতু কোনো পার্লামেন্টের মাধ্যমে আসেননি, তারা যেহেতু কোনো ভোটের মাধ্যমে আসেননি, কাজেই তাদের কিন্তু জনগণের কাছে সরাসরি কোনো জবাবদিহিতা নাই। ফলে তারা যদি কোনো একটা নীতিগত সিদ্ধান্ত নেন, এই নীতিগত সিদ্ধান্তের যদি কোনো ঝুঁকি হয়ে যায়, তাহলে এটার জবাবদিহিতা কে করবে, এটা একটা প্রশ্ন। তার ঝুঁকির ফল তো ভোগ করবে জনগণ, তাহলে ঝুঁকিটা কেন জনগণ নিবে, এটা একটা প্রশ্ন। এখন আমাদের যে ইন্টারিম সরকার, শুরু থেকে এই প্রসঙ্গে যতগুলো কথা তারা বলেছেন, তার মধ্যে আমরা অনেক ফ্ল্যাকচুয়েশন দেখেছি। প্রথমত, সরকারের পক্ষ থেকে যেমন বলা হয়েছে যে মানবীয় করিডোর দেওয়ার জন্য তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে আবার যখন এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে আলাপ আলোচনা শুরু হলো এবং বিভিন্ন রকম মতামত বের হলো, তখন একটা পর্যায়ে কিন্তু সরকারের মুখপত্র থেকে বলা হলো যে না, এ ধরনের কোনো মানে সিদ্ধান্ত অফিসিয়ালি নেওয়া হয় নাই। তাহলে আমরা কোনটাতে থাকবো? আবার এই মুহূর্তে আমাদের বিভিন্ন মিডিয়া, আপনার যেন ম্যাস মিডিয়ার বিভিন্ন ফর্ম আছে, বিশেষ করে আপনি বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তথ্যগুলো আমাদের কাছে, বিভিন্ন ভিডিও আসছে, বিভিন্ন অডিও আসছে, বিভিন্ন রকম তথ্য আসছে, তাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানবীয় করিডোর দেয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অলরেডি ওখানে শুরু হয়ে গিয়েছে, এই ধরনেরই কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি।
এবং আপনি লক্ষ্য করুন বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, সেটা আপনি বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, জাতীয় পার্টি বলেন, এমনকি তরুণদের যে সংগঠন এনসিপি, এনসিপিও, জি তারাও কিন্তু এই মানবীয় করিডোরের বিরুদ্ধে তাদের অবস্থান কিন্তু ঘোষণা করেছে। তাহলে এখন প্রশ্ন হলো যে আরেকটা শক্তি যেটা আওয়ামী লীগ, তারা যেহেতু ক্ষমতাচ্যুত এবং তারা এখন যেহেতু আইনগতভাবে নিষিদ্ধ, তাদের মতামত হয়তো আমাদের নেওয়ার প্রয়োজন আছে কি আছে না সেটা অন্য বিষয়। কিন্তু একমাত্র আওয়ামী লীগ এবং তাদের সমর্থক সংগঠনগুলোর কথা যদি বাদ দেই, বাকি যতগুলো রাজনৈতিক সংগঠন এই মুহূর্তে বাংলাদেশে আইনগতভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাদের প্রায় সবাই কিন্তু এই মানবীয় করিডোর এর ঝুঁকি নিয়ে মানে প্রশ্ন উত্থাপন করেছে। তাহলে আমাদের একটা প্রশ্ন যে তাহলে সরকার কেন এই ধরনের নীতিগত অবস্থান একক সিদ্ধান্তে নিতে যাচ্ছে, এটি কিন্তু একটা প্রশ্ন। কারণ আমরা ইতিমধ্যেই আমার আগের বক্তা যে কথাটা বলেছেন, এই কথাটা আমি বললে রিপিটেশন হয়ে যায়, কিন্তু সেটা হচ্ছে যে মানবীয় করিডোর ডেফিনেশনটা আমরা না পেলেও, এটা আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে যখনই এই ধরনের কোন করিডোরের মানে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা কিন্তু শুরুতে মনে হয়েছে যেন এটা একটা সুন্দর একটা জিনিস, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু পরবর্তীতে মানে ইন্টারভেনশনে রূপান্তরিত হয়েছে, এবং যে দেশ সেই করিডোরটা দিয়েছে সেই দেশের জন্য কোনো ভালো ফলাফল বয়ে নিয়ে আসেনি। জি এমনকি আমাদের যত আন্তর্জাতিক বিশ্লেষক আছেন, যে শাহিদুজ্জামান স্যারের কথা বললেন, আমি যেমন নাজমুল ইসলাম, হক কলিমুল্লাহ স্যার যেটা আছেন জানি পোপের, ও আরো যারা বিশেষজ্ঞ আছেন, যারা বিএনপি সমর্থন করেন বা জামাত ইসলামী সমর্থন করেন বা বর্তমান সরকারের সমর্থক, এই ধরনের যত বিশেষজ্ঞ আছে তারাও কিন্তু এটা নিয়ে শঙ্কার মধ্যে আছেন। কাজে আমি মনে করি যে এই বিষয়টা, আমি যেমন আগের একটা টক শোতে বলেছিলাম যে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের উচিত একটা ন্যাশনাল কনভেনশন করা। কারণ দেশটা শুধু সরকারের নয়, দেশটা জি আমাদের সবার। দেশ যদি ঝুঁকিতে পড়ে যায়, সরকারই যে শুধু ঝুঁকিতে পড়ে যাবে তা না, আমার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসবে। কাজেই জাতিসংঘ চাইলেও আর আমি দিয়ে দিব, বা কোন একটা বড় রাষ্ট্র চাইলেও আমি দিয়ে দিব, আমার স্টেট ইন্টারেস্টটা কি, আমাকে আগে দেখতে হবে যে এই ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে আমি কি পাবো, আমার রাষ্ট্র কি পাবে, আমার জনগণ কি পাবে, আমার এখানে থাকার প্রয়োজন আছে কি। বর্তমান যে সংবিধানের উপর ভিত্তি করে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই বিচার বিভাগ চলছে, রাষ্ট্র চলছে, সেই সংবিধানের নীতি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। তো আমাদের এই সাংবিধানিক নীতির সাথে এই নীতিগুলো সাংঘর্ষিক হচ্ছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখন সামনে চলে এসেছে। জি সুতরাং আব্দুল আল মামুন চৌধুরী, এই বিষয়ে জি অতি দ্রুত একটা ন্যাশনাল কনভেনশন করে সরকারের উচিত হবে যে তাদের অবস্থানটা একদম পরিষ্কার করা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।